আসসালামু আলাইকুম আর স্বাগতম হরর বাংলায়, যেখানে আলো আধারির লাইন মুছে যায়, যেখানে বাতাসে মিশে থাকে কারোর নাম ডাকা, আর যেখানে প্রতিটা গল্প একটা অভিশাপের ফাঁদ। আজকের গল্পের নাম অভিশাপ। শুনুন, কিন্তু রাতে একা বসে শুনবেন না, কারণ কিছু গল্প শুধু শোনা হয় না, সেগুলো শুনতে শুরু করে আপনাকে। অভিশাপ একটি বাংলাদেশি ভৌতিক গল্প। আমার নাম রিয়াদ, বয়স 28, ঢাকার একটা মার্কেটিং এজেন্সিতে জব করি। বাবা মা মরে গেছেন। বাবা ময়মনসিংহের ছোট একটা গ্রামে স্কুলের শিক্ষক ছিলেন, আর মা গৃহিণী। আমার একমাত্র জীবিত সম্পর্ক খালু আব্দুল খালেক সাহেব। ওনার বাড়ি বর্ধমানপুর, নেত্রকোনার এক কোনায়, তিস্তা নদীর পুরনো শাখার পাশে, যেখানে মোবাইল নেটওয়ার্ক আসে না, বিদ্যুৎ আসে দিনে 3 ঘন্টা, আর রাস্তা শেষ হয়ে যায় একটা পুরনো কাঠের সেতুর আগে। সেই বাড়িতে আমি ছোটবেলা থেকে কয়েকবারই গেছি, কিন্তু গত মার্চ মাসে খালু আমাকে চিঠি দিলেন, হাতে লেখা। কাগজখানা ছিল হলুদ আর কালি মাঝে মাঝে মুছে গেছে, যেন কেউ কাঁদতে কাঁদতে লিখেছে, রিয়াদ ভাইয়া, আমার সময় কম, বাড়িটা খালি রাখলে চলবে না, অভিশাপটা ফিরে আসবে, তুমি আসো, আমি সব বলবো। খালু। অভিশাপটা, এই শব্দটা পড়েই আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। আমার মা একবার বলেছিলেন, বর্ধমানপুরের বাড়িতে কোনো বউকে ডাকা হয় না, নিজে থেকেই যদি কেউ আসে, সে আসলে আগে থেকেই মরা। আমি ভাবলাম মা বুড়ো হয়ে গিয়েছিলেন, গল্প শুনেছিলেন, কিন্তু খালুর চিঠি পড়ে মনে হলো এটা শুধু গল্প না। ট্রেনের শেষ স্টেশন দুর্গাপুর। সেখান থেকে একটা হালকা জর্জ বাস। বাসটা যেন 100 বছরের পুরনো, ইঞ্জিন থেকে ধোঁয়া বেরোয়। ড্রাইভার বাবু চুপচাপ একটা বিড়ি মালা জপ করছেন। কাকা, বর্ধমানপুর যাবেন? হ্যাঁ, কিন্তু ভাই আজ সূর্য ডুবলে আর যাব না। বাস যত এগোয়, চারপাশ যত ফাঁকা হয়। জমি ক্রমশ নিচু, পানি জমে আছে, মরা পানি বলে এখানকার লোকে ডাকে। গাছগুলো একরকম বাঁকা, যেন কেউ তাদের গলা টিপে ধরে রেখেছে। এক বুড়ো যাত্রী হঠাৎ বললেন, বর্ধমানপুরে গাছে কখনো পাখি বাসা বাঁধে না, জানো কেন? আমি না বলতেই উনি বললেন, কারণ গাছগুলো নিজেরাই শ্বাস নেয়, আর যদি কেউ তাদের সাথে কথা বলে, সে কথাটা কখনো শেষ হয় না। বাস থামল কালীবাড়ি মোড়ে। ড্রাইভার বললেন, বাকি পথ হাঁটতে হবে বা রিক্সা, কিন্তু রিক্সাওয়ালারা আজকাল ওদিকে যায় না। কেন? কারণ ওখানে রাতে রিক্সা চলে না, চলে কিন্তু রিক্সাওয়ালা থাকে না তাতে। খালুর বাড়ি একটা আম গাছের মাঝে, 3 তলা, লাল ইটের, কিন্তু 3 নম্বর তলা খোলা নেই। দরজায় একটা লোহার তালা, আর তার ওপর লাল সুতো বাঁধা একটা ছোট্ট কালো পাথর ঝুলছে। খালু দরজা খুললেন। চেহারা দেখে আমি চমকে গেলাম। ওনার চোখ দুটো যেন ভিতরে ঢুকে গেছে, গাল কুঁচকে গেছে, আর একটা হাতে লাল দাগ, যেন কেউ জোর করে ধরে রেখেছে। এসো রিয়াদ, তুমি এলে ভালো হয়েছে, আমি আর টানতে পারবো না। কি হয়েছে খালু? বউটা ফিরে এসেছে। বউ? খালু কখনো বিয়ে করেননি, একা থাকেন, এটা আমাদের পরিবারের সবাই জানে। ওনার কথা শুনে আমার গা ছমছম করে উঠল। বাড়ির ভিতরে ঢুকতেই লাগলো গন্ধ, মিষ্টি কিন্তু পচা, যেন কাঁচা পাকা আম আর খুনি রক্তের মিশ্রণ। দেওয়ালে ছবি, খালুর বাবা মা আর একজন মেয়ে, সাদা শাড়ি, মাথায় ফুল, চোখ দুটো বন্ধ। একে? খালু নীরব। তারপর বললেন, জামাই বাড়ি থেকে ফেরার রাস্তায় 1947 সালে তিস্তার জলে। খালু রাত জেগে গল্প বললেন। কাঠের চুলো জ্বলছে, আগুনের আলোয় ওনার ছায়া দেয়ালে যেন নাচছে। 1947 সাল, দেশভাগ। খালুর বাবা আব্দুল মান্নান ছিলেন জমিদারের হিসেব রক্ষক, বাড়িটা ছিল জমিদারের। ওরা 2 ভাই, বড় ভাই আব্দুল কালাম আর ছোট ভাই আব্দুল খালেক, আমার খালু। কালাম বিয়ে করেছিলেন মাহমুদাকে, বরিশালের এক জমিদার বাড়ির মেয়ে, সুন্দরী, পড়াশোনা করা,
কিন্তু একটা কথা শোনা যেত, সে রাতে কখনো একা ঘুমতো না, সব সময় কারো নাম ডাকত, রহিমা, রহিমা। কে রহিমা? কেউ জানত না। বিয়ের পর 3 মাস কেটে গেল। কালাম হঠাৎ জ্বরে পড়ল, চোখ লাল, গা ঠান্ডা, কিন্তু বলতে লাগলেন, ও আমাকে টানছে, নদীর তলায় একটা দরজা আছে, সে ওপার থেকে আমার নাম ডাকছে। এক রাতে উঠে দেখি মাহমুদা নেই। খুঁজতে খুঁজতে তিস্তার পুরনো ঘাটে গেলেন কালাম। সেখানে দেখলেন মাহমুদা জলে দাঁড়িয়ে আছে, কিন্তু জল তার কোমর পর্যন্ত পৌঁছেনি। তার গায়ে জল নেই, শুধু কালো আলগা কাপড় আর চুল উঠছে, যদিও বাতাস নেই। কালাম ডাকলেন, মাহমুদা। মেয়েটি ধীরে ধীরে মুখ ফেরালো। চোখ দুটো সাদা, কোনো কালো পাতা নেই, আর মুখে হাসি, যে হাসি গাল দুটো কান পর্যন্ত চলে যায়। কালাম জলে ঝাঁপ দিলেন। পরদিন সকালে দুজনকেই পাওয়া গেল, নদীর পাড়ে একসাথে শুয়ে। কালামের গলায় কালো আঙুলের দাগ, আর মাহমুদার হাতে একটা কাঁচা আম, যে আমটা সেদিন বাগানে ফলেনি। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল মাহমুদার পেট। সেটা ফুলে উঠেছে, ঠিক যেমন হয় 7 মাসের গর্ভবতীর। কিন্তু ডাক্তার বলল ও কখনো গর্ভবতী ছিল না। আর ময়লা বিশ্লেষণে পাওয়া গেল ভেতরে কোনো মানুষের অঙ্গ নেই, শুধু কাদা, পচা পাতা আর একটা ছোট্ট কাঠের পুতুল। পুতুলটার মুখে লেখা ছিল, আমি রহিমা। মাহমুদাকে কবর দেওয়া হলো না, কারণ কবর খুঁড়তে গিয়ে দেখা গেল মাটি নরম না, মাটি যেন গরম, আর তাতে হাত ঢোকালে শোনা যায় কেউ ভেতর থেকে হাসছে। তাই ওকে আম গাছের নিচে পুঁতে দেওয়া হলো, বাড়ির পেছনের বাগানে, 35 ফুট গভীরে। উপরে ঢেলে দেওয়া হলো লবণ, লাল মরিচ আর গরুর রক্ত। তারপর জমিদার বললেন, বাড়িটা বন্ধ করে দাও, কোনো দিন ওই বউয়ের নাম উচ্চারণ করো না, আর যদি কেউ রাতে রহিমা নাম ডাকে, ভাঙা কাঁচ দিয়ে কান কেটে ফেলবে। খালু বললেন, আমি তখন ছোট, কিন্তু এক রাতে আমি শুনেছিলাম, খালেক, খালেক, দরজা খুলে দে। কণ্ঠ ছিল মাহমুদার, কিন্তু সে বলছিল, আমি রহিমা, আমি বেরিয়ে আসছি। সেদিন থেকে খালু আর সেই ঘরে যাননি। বাড়ির 3য় তলা, ওই ঘরটা আজও তালাবদ্ধ। আমি নিচের তলায় ঘুমালাম, খালু ওপরে। ঘড়ি বাজল 12টা। প্রথমে শুনিলাম পায়ের শব্দ, টাপ টাপ টাপ, যেন কেউ নগ্ন পায়ে কাঠের মেঝেতে হাঁটছে। তারপর দরজার কড়া নাড়া, টন টন টন, ধীরে কিন্তু নিয়মিত। আমি কাঁপছিলাম কম্বলের নিচে। হঠাৎ দরজার ফাঁক দিয়ে কেউ ফিসফিস করল, রিয়াদ, তুমি তো আমার ভাইপো, আমাকে চিনবে না? আমার গলা শুকিয়ে গেল। ও আমার মায়ের গলা, কিন্তু মা তো বছর 5 আগে মারা গেছেন। আমি চিৎকার করে উঠলাম, যাও। শব্দ থেমে গেল, কিন্তু পরক্ষণে আমার কানে হালকা গন্ধ এলো, আমের গন্ধ আর একটু লবণের। আমি খাটের নিচে তাকালাম, সেখানে একটা কাঁচা আম পড়ে আছে, আর তার উপর একটা ছোট্ট পায়ের ছাপ। সকালে খালু এসে দেখলেন আমার চোখ লাল, গা ঠান্ডা। আমি আমটা দেখালাম। খালু মাথা নেড়ে বললেন, ও তোমাকে মেনে নিয়েছে। মানে? ও যাদের চায় তাদের হাতে দাগ দেয়, নাম ডাকে আর আম দিয়ে চিহ্নিত করে। তুমি ছিলে ওর ভাইপো, কিন্তু আমি ছিলাম ওর স্বামীর ভাই, তাই ও আমাকে চায় না। তুমি আসলে প্রতিস্থাপন। কি মানে? ওর ছেলে হবে, কিন্তু ওর স্বামী মারা গেছে, তাই ও নতুন স্বামী চায়। রক্তের সম্পর্ক থাকলে ভালো, কারণ তখন ছেলেটা আধা মানুষ আধা ওর। আমি হাসলাম, হিসব কি বলছেন খালু, আজকাল এসব বিশ্বাস করে? কিন্তু খালু আমার হাত ধরে টেনে নিয়ে গেলেন আয়নার সামনে। দেখো। আমি তাকালাম। আমার ডান হাতের কবজিতে কালো আঙুলের দাগ, ঠিক যেমন ছিল কালামের গলায়। আর গত রাতে সেখানে কিছু ছিল না। সকালে
খালু আমাকে নিয়ে গেলেন গ্রামের মসজিদে। ইমাম সাহেব মৌলভী আব্দুর রহমান, 90 বছরের বেশি বয়স, চোখ দুটো সাদা মতিয়া, কিন্তু মুখে একটা লোহার চেন ঝুলছে, তাতে 7টা তাবিজ। খালু সব বললেন। মৌলভী সাহেব আমার হাত দেখে মাথা নাড়লেন। ও তোমাকে বেছে নিয়েছে। কেন? কারণ তোমার মা ওর বোনের মতোই ছিল। কি মানে? মৌলভী সাহেব একটা গল্প শোনালেন। বরিশালে একসময় রহিমা নামে একটা মেয়ে ছিল। সে ডাইনি না, সে ছিল বাছাইকৃত। ওর বাড়িতে প্রতি প্রজন্মে একজন মেয়ে নদীর মায়ের বউ হতো। নদীর মা তিস্তার গভীরে থাকা এক প্রাচীন শক্তি। ও চায় নতুন রক্ত, নতুন গর্ভ, নতুন নাম। রহিমা বিয়ে করেছিল 1946 সালে, কিন্তু বিয়ের রাতে ও নদীতে ঝাঁপ দিয়েছিল। ওর স্বামীর লাশ পাওয়া গেল, কিন্তু রহিমান না। পরের বছর মাহমুদা নামে আরেক মেয়ে বিয়ে করল কালামকে, কিন্তু মাহমুদা ছিল রহিমার ভাইয়ের মেয়ে, অর্থাৎ রহিমার রক্ত। আর আমার মা? মৌলভী সাহেব বললেন, তোমার মা ছিল মাহমুদার বোনের মেয়ে, তুমি রহিমার রক্তের 4র্থ প্রজন্ম। ও তোমাকে চায়, কারণ এবার ওর ছেলে হবে মানুষ, না মানুষ ছাড়া। ও চায় একজন যে দুনিয়ায় থাকবে আর ওর জগতেও যাবে। তুমি হবে দরজা। খালু একটা পদ্ধতি বললেন, আজ রাতে তুমি ঘুমাবে না, আমি একটা নিয়ম করব, তোমার নাম বদলে দেব। বাংলাদেশের কিছু গ্রামে এখনও আছে নাম বদলানোর অভিশাপ তাড়ানোর পদ্ধতি। কারণ যে অভিশাপিত, তার আসল নাম যদি কেউ না জানে, ও তাকে ডাকতে পারবে না। খালু মৌলভী সাহেবের কাছ থেকে একটা কাগজ আনলেন। সেখানে লেখা, আজ থেকে এই ব্যক্তির নতুন নাম নূর আলম। যে নাম তাকে পূর্বে দেওয়া হয়েছিল রিয়াদ, সেটা আজ থেকে মৃত। সে নাম কেউ কখনো উচ্চারণ করবে না। যদি কেউ উচ্চারণ করে, সে হবে অভিশাপের নতুন দরজা। তারপর খালু একটা গরুর রক্তে কাগজটা ভিজিয়ে পুড়িয়ে দিলেন। আমার কপালে লাল চন্দন দিয়ে বললেন, তুমি আজ থেকে নূর আলম। কেউ যদি রিয়াদ বলে, তুমি জবাব দেবে না, নীরব থাকবে। কারণ ও যদি তোমার পুরনো নাম শুনতে পায়, ও তোমার গলায় হাত রাখবে, আর তুমি ওর হয়ে যাবে। আমি রাজি হলাম। রাত হলো। আমি বসে আছি চুলার পাশে, হাতে একটা কাঁচা লেবু। মৌলভী সাহেব দিয়েছেন ভূতের চোখ ঝলসায়। ঘড়ি বাজল 12টা। এবার শব্দ এলো ওপর থেকে, টাপ টাপ, কিন্তু এবার আরো জোরে। কেউ নাচছে। তারপর, রিয়াদ, রিয়াদ, কোথায় গেলে তুমি? গলা দুটো, একটা মাহমুদার, আরেকটা আমার মায়ের। আমি কাঁপছি, কিন্তু নীরব। হঠাৎ দরজা খুলে গেল। কেউ খুলেছে না, নিজে থেকেই খুলে গেছে। বাইরে অন্ধকার, কিন্তু অন্ধকারের মধ্যে একটা আলো, ছোট্ট নীলচে আলো, যেন জলের নিচ থেকে আসছে। আলোটা এগোচ্ছে আমার দিকে। আমি লেবুটা জোরে চেপে ধরলাম, আঙুল দিয়ে রস বের করে চোখে মাখলাম। আর তখনই আমি দেখলাম দরজার কাছে এক মেয়ে, সাদা শাড়ি, চুল ভিজে, কিন্তু মাথার উপর একটা কাঁচা আমের গাছ গজিয়ে আছে। গাছের ডালে একটা ছোট্ট মানুষের মতো ফল, যার মুখ আছে। সে ফিসফিস করল, তুমি আমার, আমি তোমার মা, আমি রহিমা, আর তুমি আমার ছেলে। আমি চিৎকার করে উঠলাম, আমি নূর আলম। মেয়েটা হঠাৎ থমকে দাঁড়ালো, তারপর হাসল, কিন্তু এবার হাসি ছিল না। মুখটা খুলে গেল গলা পর্যন্ত, আর ভিতর থেকে বেরিয়ে এলো কালো পানি। নাম বদলালে কি হবে? তোমার রক্তে আমার নাম লেখা, তোমার হাড়ে আমার গান। তুমি যদি না আসো, আমি নিজে আসব, আর তোমার ভিতরে আমার ছেলেকে জন্ম দেব। খালু সকালে জ্বরে পড়লেন। ওর হাতের দাগ এখন গলা পর্যন্ত উঠে এসেছে। চোখ দুটো যেন ঢলে পড়ছে। ও আমাকে নিয়ে যাচ্ছে,
কারণ আমি তোমাকে বাঁচাতে চেয়েছি, কিন্তু এখন শেষ উপায়। তুমি ওর সাথে যাও, কিন্তু ফিরে আসতে হবে। কি করতে হবে? তুমি ওর ঘরে যাবে, 3য় তলায়। ও তোমাকে ডাকবে, তুমি যাবে। ওকে বলবে, আমি তোমার ছেলে হব, কিন্তু আমাকে ফিরে আসতে দিতে হবে। ও শর্ত রাখবে, তুমি একটা জিনিস নিয়ে আসতে হবে। সেটা হবে ওর নামের কাগজ, যে কাগজে ওর আসল নাম লেখা, যে নাম কেউ জানে না। ওটা নিয়ে আসলে ও অভিশাপ ভেঙে যাবে। কিন্তু কিন্তু কি? যদি ও বুঝতে পারে তুমি কাগজ নিতে এসেছো, ও তোমাকে খেয়ে ফেলবে, আর তুমি হয়ে যাবে ওর নতুন দেহ। সন্ধ্যা হলো, খালু আর জ্ঞান নেই, আমি একা। বাড়ির পিছনে আম গাছ। গাছটা এখন সবুজ না, কালো পাতা আর ডালগুলো যেন হাতের মতো। গাছের নিচে মাটি ফাটা, ওই ফাটল দিয়ে নীল আলো বেরোচ্ছে। আমি কুদাল নিয়ে খুঁড়তে শুরু করলাম। মাটি নরম, যেন গরম মোম। প্রতিবার কুদাল মারার সময় শুনি, থামো থামো, আমার বুকে লাগছে। 5 ফুট খুঁড়ে একটা কাঠের বাক্স পেলাম। বাক্সে লাল সুতো আর ওপরে একটা কাঁচা আম। বাক্স খুললাম, ভিতরে একটা কালো কাপড়ে মোড়ানো লাশ। কিন্তু লাশ না, একটা পুতুল। মাথায় চুল, গায়ে শাড়ি। মাহমুদার পুতুল। পুতুলের হাতে একটা কাগজ। আমি কাগজ খুললাম। লেখা, আমি মাহমুদা বেগম, আব্দুল কালামের বউ, আজ স্বেচ্ছায় নদীর মায়ের বউ হলাম। আমার আসল নাম রহিমা বেগম। জন্ম 1928, বরিশাল, কুলিয়াগ্রাম। আমি চাই আমার স্বামী মরুক, আমার গর্ভ ধারণ করুক এক অমানবিক শিশু, আর সে শিশু ধ্বংস করুক সব যারা আমার পথে দাঁড়াবে। সই, রহিমা। রক্তে লেখা। কাগজের নিচে একটা চুল। সেই চুল নিয়ে আমি লাশের মাথায় ঘষলাম। পুতুলের চোখ দুটো খুলে গেল। তুমি চুরি করছো আমার নাম। গলার আওয়াজ এবার আমার ভেতর থেকে এলো। আমি কাগজ ভাঁজ করে পকেটে রাখলাম। বাক্স আবার মাটিতে ঢুকিয়ে দিলাম। কিন্তু তখনই আমার নিজের গলা থেকে শব্দ এলো, ধন্যবাদ, এখন আমি তোমার ভিতরে ঢুকতে পারবো। আমি সিঁড়ি ভাঙলাম 3য় তলায়। দরজার তালা নিজে থেকেই খটখট করে খুলে গেল। ভিতরে একটা ঘর। দেয়ালে কালো আর্দ্র দাগ, যেন কেউ কাঁদছে। মাঝখানে একটা খাট। খাটে সাদা চাদর, কিন্তু চাদর নড়ছে, যেন কেউ নিচে শুয়ে নিঃশ্বাস নিচ্ছে। আমি এগিয়ে গেলাম, চাদর তুললাম। খালু শুয়ে আছেন, কিন্তু ওর পেট ফুলে আছে, ঠিক যেমন ছিল মাহমুদার। ওর চোখ খুলল। দেরি করলে। ও আমাকে বলেছে, তুমি যদি কাগজ না আনো, আমি হব ওর ছেলের মা। হঠাৎ দেয়াল থেকে জল বেরোতে লাগলো। জলের মধ্যে মাহমুদা। এবার ওর পেট থেকে একটা হাত বেরিয়ে আসছে, ছোট কিন্তু লম্বা আঙুল, যেন কাদার তৈরি। ও বলল, আমার কাগজ কোথায়? আমি পকেট থেকে কাগজ বের করলাম, কিন্তু বললাম, আমি তোমার ছেলে হব, কিন্তু আমাকে ফিরে আসতে দিতে হবে। মাহমুদা হাসল। তুমি ইতিমধ্যে ফিরে আসতে পারবে না, কারণ তুমি ইতিমধ্যে আমার ভিতরে। তখনই আমার পেট ফুলে উঠল। আমি হাঁপাতে লাগলাম। ভিতরে কেউ লাথি মারছে। মাহমুদা বলল, তুমি আমার ছেলেকে বহন করছো। এখন শুধু শেষ পদক্ষেপ। তুমি আমার নাম উচ্চারণ করবে। সেই মুহূর্তে অভিশাপ পূর্ণ হবে, আর তুমি আমার হয়ে যাবে। আমি জানতাম মৌলভী সাহেব বলেছিলেন, যদি তুমি ওর আসল নাম বলো, ও তোমাকে ছেড়ে দেবে না, কিন্তু যদি তুমি ওর নাম লিখে পোড়াও, ও চিরতরে নিশ্চিহ্ন হয়ে যাবে। আমি কাগজ মাটিতে ফেললাম আর জ্বালালাম চুলার আগুন থেকে একটা কয়লা নিয়ে। মাহমুদা চিৎকার করল, না! কাগজ পুড়তে লাগলো। লেখা মুছে যাচ্ছে, রহিমা বেগম। তখনই পুরো বাড়ি কাঁপল। দেয়াল ফাটল, জল বেরিয়ে এলো, আর মাহমুদার চেহারা গলে যেতে লাগলো, যেন মোমের মূর্তি। ও চিৎকার করল, তুমি আমাকে মেরে ফেললে, কিন্তু আমি ফিরে আসব প্রতি 4র্থ প্রজন্মে, যতক্ষণ না আমার ছেলে জন্মায়। শেষ লাইন পুড়ে গেল।
সই রহিমা। মাহমুদা অদৃশ্য হয়ে গেল। জল শুকিয়ে গেল। আমার পেটের ফোলা কমে গেল। কিন্তু তখনই খালুর মুখ থেকে শব্দ এলো, রিয়াদ, ধন্যবাদ। আমি তাকালাম, খালু মারা গেছেন, কিন্তু ওর হাতে একটা কাঁচা আম আর মুখে হাসি। পরদিন সকালে গ্রামের লোক এলো। মৌলভী সাহেব বললেন, অভিশাপ ভেঙেছে কিন্তু শেষ হয়নি। ও ঘুমিয়েছে আর তুমি ওর স্বপ্নের দরজা হয়ে রইলে। কি মানে? তোমার বংশে আর কোনো মেয়ে হবে না, শুধু ছেলে। আর প্রতি চতুর্থ প্রজন্মে একজন ছেলে ওর নাম শুনবে। সে যদি ওর নাম বলে, অভিশাপ ফিরে আসবে। সে যদি না বলে, সে হবে প্রহরী। তুমি এখন প্রহরী। আমি বাড়ি ফিরলাম ঢাকায়, কিন্তু প্রতি রাতে আমার স্বপ্নে একটা মেয়ে আসে। সে আমার হাত ধরে বলে, ভাইয়া, আমার নাম রহিমা, মনে রেখো। আমি কখনো জবাব দিই না। কিন্তু গত মাসে আমার বউ গর্ভবতী হয়েছে। মেয়ে না ছেলে আল্ট্রাসাউন্ডে বলেনি, কিন্তু গত রাতে আমার বউ ঘুম থেকে উঠে বলল, আমার স্বপ্নে এক মেয়ে এসেছে, বলেছে আমি ওর মা হব, তুমি শুধু দেহ দাও। আমি আজ তোমাদেরই গল্প শোনালাম, কারণ হয়তো তোমাদের মধ্যে কেউ রহিমার রক্তের। আর যদি কখনো রাতে তোমার কানে কেউ ফিসফিস করে বলে রহিমা, তাহলে তুমি কানে লেবুর রস দিয়ে শুতে যেও। কখনো নামটা উচ্চারণ করো না, আর কখনো কাঁচা আম রাতে খেও না। কারণ কিছু অভিশাপ মরে না, ওরা শুধু ঘুমায়। ধন্যবাদ যে শুনলেন, কিন্তু মনে রাখবেন, এই গল্পটা শুধু কাগজে লেখা না, এটা আপনার রক্তে লেখা হতে পারে। আপনার পরিবারে কি কখনো মরা বউয়ের গল্প শুনেছেন? কেউ কি বলেছে বর্ধমানপুরে যেও না? তাহলে আপনি এখন প্রহরী। সতর্ক থাকুন, নাম রাখুন না, রাতে নদীর পাশে যাবেন না। আর যদি কখনো কাঁচা আম দেখেন যার গায়ে কালো দাগ, সেটা ছোবেন না। কারণ অভিশাপ শেষ হয় না, ও শুধু নতুন নাম খোঁজে, নতুন রক্তে ঢোকে, ঘুমায়। আবার দেখা হবে মরা পানির তীরে। আসসালামু আলাইকুম।